আজকে আমরা পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে একটা কৌশলগত বিশ্লেষণ করব। আমরা দেখব তার উত্থান এবং মার্কিন স্বার্থের ওপর এর কী প্রভাব পড়ছে। এই আলোচনায় আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিক দেখব। যেমন মুনিরকে নিয়ে আমেরিকার ভেতরে দুটো সম্পূর্ণ আলাদা মত আছে। তার সেই বিখ্যাত ডাবল গেম খেলার ইতিহাস, ইরানের সাথে তার সম্পর্কটা ঠিক কী, আর পাকিস্তানে তিনি কিভাবে প্রায় সব ক্ষমতা নিজের হাতে নিয়ে এসেছেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলা যাক। কিভাবে একই ব্যক্তিকে নিয়ে মার্কিন প্রশাসন আর তাদের নিজস্ব নিরাপত্তা সংস্থাগুলো সম্পূর্ণ ভিন্ন দুটো ধারণা রাখতে পারে। দেখুন, অফিসিয়ালি হোয়াইট হাউসের চোখে মুনির এই অঞ্চলের একজন খুবই গুরুত্বপূর্ণ পার্টনার। এমনকি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো তাকে আমার প্রিয় ফিল্ড মার্শাল পর্যন্ত বলেছেন। কিন্তু ছবিটার আরেকটা দিকও আছে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে তিনি আমেরিকার বিদেশ নীতির জন্য একটা বিরাট ঝুঁকি। তারা বেশ কিছু রেড ফ্ল্যাগ বা বিপজ্জনক সংকেত চিহ্নিত করেছে। এই যে একটা সন্দেহ, এটা আসছে কোথা থেকে? এটা বুঝতে হলে আমাদের পাকিস্তানি মিলিটারির একটা পুরনো কৌশলের দিকে তাকাতে হবে, যেটাকে বলা হয় ডাবল গেম। তো এই ডাবল গেম জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা এমন একটা কৌশল যেখানে আপনি একজনের সাথে, ধরা যাক আমেরিকার সাথে, সহযোগিতার ভান করছেন, কিন্তু একই সময়ে চুপি চুপি তার শত্রুকেও সাহায্য করছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আফগানিস্তান। দেখুন কি হয়েছিল। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে পাকিস্তানকে সন্ত্রাস দমনের জন্য, আর ঠিক একই সময়ে পাকিস্তানের মিলিটারি তালেবানকে সমর্থন দিয়েছে, আশ্রয় দিয়েছে। এটাই হলো ডাবল গেমের একেবারে ক্লাসিক উদাহরণ। আর ভয়টা এখানেই যে ইতিহাস হয়তো আবার ফিরে আসতে পারে। এবার আসুন বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা উদ্বেগের দিকে, আর সেটা হলো ফিল্ড মার্শাল মুনিরের সাথে ইরানের গভীর সম্পর্ক। গোয়েন্দা রিপোর্টগুলো যা বলছে তা বেশ চিন্তার। ইরানের আইআরজিসির কমান্ডার হোসেন সালামি, এমনকি প্রয়াত কাসেম সোলাইমানির সাথেও নাকি মুনিরের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তিনি এখন আমেরিকা ইরান শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, এই সম্পর্কগুলো কি আমেরিকার কৌশলগত লক্ষ্যগুলোকে ঝুঁকির মধ্যে ফেলছে? তেহরান কি এই আলোচনার সুযোগ নিয়ে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে? এবার একটা দারুণ ইন্টারেস্টিং দিকে নজর দেওয়া যাক। মুনির কিভাবে দেশের ভেতরে প্রায় সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন। এর পেছনে মূল হাতিয়ারটা হলো স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল বা SIFC। এটা আসলে মিলিটারি নেতৃত্বে চলা একটা সংস্থা, যেটা ফিল্ড মার্শালকে দেশের অর্থনীতির একটা বিশাল অংশের ওপর নিয়ন্ত্রণ দিয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বেসামরিক সিদ্ধান্তেও তার কথা চলে। এই পুরো স্ট্রাকচারটা তাকে জেনারেল পারভেজ মুশারফের পর পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করেছে। ভাবুন একবার, মিলিটারি, অর্থনীতি, রাজনীতি সব কিছুর নিয়ন্ত্রণ এখন একজন ব্যক্তির হাতে। আর তার এই ক্ষমতা কিন্তু শুধু কাগজে কলমে নয়। মে 2025-এ ভারতের সাথে একটা ছোট কিন্তু তীব্র লড়াই হয়েছিল। ঠিক তারপরেই তাকে 5 স্টার ফিল্ড মার্শাল পদে প্রমোশন দেওয়া হয়, যা তার ক্ষমতাকে একেবারে পাকাপোক্ত করে দেয়। এত ক্ষমতা যখন একজনের হাতে আসে, তখন একটা বড় ঝুঁকিও তৈরি হয়। আর সেটাই আমাদের শেষ পয়েন্ট। পারমাণবিক অস্ত্র আছে এমন একটা অঞ্চলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার প্রবণতা। কিছুদিন আগের ঘটনাগুলো দেখলেই এটা স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে তিনি ভারতের সাথে একটা বড় সংকট সামলেছিলেন, কিন্তু তারপর দেখুন তিনি ইরানে এবং আফগানিস্তানেও ক্যালিব্রেটেড বা পরিমিত প্রতিশোধমূলক হামলার নির্দেশ দিয়েছেন। এর মানে হলো তিনি সামরিক ঝুঁকি নিতে একদমই পিছপা হন না। আর এই ধরনের পদক্ষেপ এই সংবেদনশীল অঞ্চলে উত্তেজনা আরও অনেক বাড়িয়ে দিতে পারে। এই সব কিছু মিলিয়ে আমেরিকার জন্য একটা বিরাট কৌশলগত উভয় সংকট তৈরি হয়েছে। একদিকে মুনিরের প্রয়োজনীয়তা, আরেকদিকে তাকে নিয়ে ঝুঁকি। এই দুটোকে একসাথে সামলাতে হচ্ছে। তাহলে আমেরিকার বিদেশ নীতির সামনে আসল প্রশ্নটা কি? মুনির কি একজন অপরিহার্য মধ্যস্থতাকারী যাকে ছাড়া চলবেই না, নাকি তিনি একটা আনপ্রেডিক্টেবল বোঝা যাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে? সমস্যাটা হলো আমেরিকা দিন দিন এমন একজন ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে যার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থ হয়তো ওয়াশিংটনের স্বার্থের সাথে মিলবে না। আর এটাই আমেরিকার জন্য একটা বড় দুর্বলতার জায়গা, কারণ তাদের অনেক কিছুই এখন এমন একজন নেতার সিদ্ধান্তের উপর নির্ভর করছে যিনি কখন কি করবেন তা বলা মুশকিল। শেষ পর্যন্ত আমেরিকার কূটনীতির জন্য চ্যালেঞ্জটা খুব পরিষ্কার। এমন একজন পার্টনারকে কিভাবে ব্যবহার করা যায় যিনি হয়তো এই অঞ্চলের সবচেয়ে বড় আশার আলো, আবার একই সাথে সবচেয়ে বড় ঝুঁকিও।